সাংবাদিক হিসেবে অনেক রাজনৈতিক উত্থান পতনের খুব কাছ থেকে উত্থান পতনগুলো আপনি দেখেছেন। তো গত বছর আমরা দেখলাম যে বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে গেল। তারপর কেউ বলছে যে দেশ এগিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন দেশ চোরাভালিতে তলিয়ে যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী এমন অভিনব বাংলাদেশ আপনি কিভাবে দেখছেন? আপনার এই বাংলাদেশকে কেমন লাগছে? দেখুন, একটু শুরু থেকে যদি গোড়া থেকে আসি, যেহেতু আপনি আগে বললেন যে বেশ কয়েকটি রাজনৈতিক পট পরিবর্তন আমি দেখেছি। ধরেন যখন 90 এরশাদ বিরোধী আন্দোলনে, তখন আমি খুব স্কুলে পড়তাম যদিও, কিন্তু আমি ছোটবেলা থেকে রাজনীতি সচেতন, ফলে এরশাদ বিরোধী আন্দোলনে সেই স্কুল থেকে আমি সম্পৃক্ত ছিলাম। সেটা একটা একটা পর্যায়ে, তখন আমি ছোট, ওই বিষয়টা আনতে চাই না, কিন্তু আমার মাগুরার নির্বাচনের কথা মনে আছে। এরপরে 96-এ যখন আওয়ামী লীগ আন্দোলন করে, আমার খুব ভালো করে মনে আছে। এছাড়া আমি নিজে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম, বলতে পারেন যে নেতৃত্বের পর্যায়ে ছিলাম। 1/11-র ঘটনা, তখন তো আমি সাংবাদিকী পুরো দস্তুর মতো আমি খুব ক্লোজলি কভার করেছি। কিন্তু এইবারের ঘটনাটি একেবারেই অনবদ্য, একেবারে ভিন্ন। এটা আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আসলে এর পেছনে ছিল একটা গভীর খাদ কিংবা ফাঁদ। কারণটি হচ্ছে যে ধরেন আমরা প্রত্যেকের আমাদের কিছু জেনেটিক কোড আছে। আপনি যখন আপনার কম্পিউটারটা অন করবেন, একটা পাসওয়ার্ড আছে, রাইট? আমাদের কিন্তু একটা জাতিগত পাসওয়ার্ড আছে। আমাদের জাতিগত পাসওয়ার্ড হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের এই আন্দোলনে, যেটি আন্দোলন আমি এখন আর বলি না, কারণ এটি কোনো আন্দোলন আসলে ছিল না, কিন্তু এই ঘটনায় এটি একটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, পরিকল্পিত প্লট, যেখানে আমাদের কোড ব্যবহার করে, আমাদের জাতিগত কোড ব্যবহার করে আমাদেরকে ওই ঘটনায় ফেলা হয়েছে। সেই জাতিগত কোড ব্যবহার করার জন্য আমাদের মনস্তত্ত্ব গবেষণা করা হয়েছে। আমরা কোন ঘটনায় কেমন রিয়াক্ট করি জাতিগতভাবে, ব্যক্তিগত না, কিন্তু সেগুলি সব দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে সেই মতো করে পুরো বিষয়টি সাজানো হয়েছে। যে কারণে আমি নিজে 16 জুলাই যখন দেখলাম আবু সাইদ দুহাত প্রশস্ত করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গেছে, আমি নিজে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম। আর এগুলি এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার আছে। আপনি কি দু একটা উদাহরণ দেবেন যে কিভাবে মানে তারা এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সেটাকে পুঁজি করে কি কি করেছে তারা এই আন্দোলনের দুই একটা পয়েন্ট যদি বলতেন? জি, দেখুন, তারা কি আমাদের যেই অসহযোগ আন্দোলন মুক্তিযুদ্ধের আগে, তখন যেই অসহযোগ আন্দোলনের যেই ধাপগুলো, যে ভাষাগুলো তারা সেইভাবে করে সেই শব্দগুলো চয়ন করেছে। তারা প্রত্যেকে মাথায় আমাদের জাতীয় পতাকা বেঁধেছে, রাইট? কারণ আপনি কোনোভাবে তাদের সন্দেহ করতে পারবেন না, কারণ এটা এটা কিন্তু আমাদের কোডের, জাতিগত কোডের একটি সিম্বল, রাইট? আমার মুক্তিযুদ্ধ আমার সবচেয়ে বড় সম্পদ, আমার সবচেয়ে বড় পাসওয়ার্ড, রাইট? সেটিকে তারা, বঙ্গবন্ধুর ভাষণ আমার সবচেয়ে বড় পাসওয়ার্ড, মুক্তিযুদ্ধের স্লোগান, জাগরণী গান, হ্যাঁ, এগুলি কিন্তু সব তারা এই আন্দোলনে ব্যবহার করেছে। কেন বলছি তাহলে? এটি ব্যবহার করা কি অন্যায়? না, কোনো ব্যবহার করা অন্যায় নয়, কিন্তু এর পরে তারা এসে বলল আমরা এগুলো মানি না। তাদের আসল উদ্দেশ্যটি কি তখন আমরা পেলাম, শুরু করলো, হ্যাঁ, তু নিকলা ছুপা রুস্তম, রাইট? কিন্তু তারা দ্বিজেন্দ্রলাল রায়ের সেই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমি যখন দেখি হাজারো কণ্ঠে লাখো কণ্ঠে এই গানগুলো হচ্ছে, আমারও ভালো লেগেছিল। আমারও মনে হয়েছিল যে তারা পরে বুঝলাম যে হ্যাঁ, ছুপা রুস্তম বের হয়ে গেছে এবং তারা গণজাগরণ মঞ্চটাকে কপি পেস্ট করেছে বলে অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে। না 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 আসাদ, এটি ভুল হবে। গণজাগরণ মঞ্চ একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, একেবারে ওই যে আমার মুক্তিযুদ্ধের কোড। যখন আপনি দেখলেন যে কাদের মোল্লার ফাঁসি হবে না, হ্যাঁ, কাদের মোল্লা, আমি তা বলিনি, আমি আন্দোলনের ধরন, মানে আমি তাদের উদ্দেশ্য বলিনি, আমি বলেছি যে তারা, আমরা যেরকম শাহবাগ আন্দোলনে মাথায় পতাকা বাঁধা, কপালে বা এই দেশাত্মবোধক গান পরিবেশন এবং
নারী পুরুষের অংশগ্রহণ, বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, সেটাকে ওরা কপি পেস্ট, মানে ওইখান থেকে ধারণা নিয়েছে কিভাবে মানুষকে একতাবদ্ধ করা যায়, এবং এইখানে এসে পেস্ট করেছে, কিন্তু সেখান থেকে ওই যে সুপার রুস্তম বের হয়ে গেছে তাদের উদ্দেশ্য সফলের পর। সিম্বলগুলি ওই যে আমাদের কোডগুলো নিয়েছে, কোডগুলো নিয়ে আমাদেরকে উন্মুক্ত করেছে। ধর আমরা যখন দেখলাম আমাদের সন্তানরা গুলিতে মারা যাচ্ছে, আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে মেরেছে, কে ঘরে বসে থাকবে? আপনি আমাকে বলুন তো একটু। আমরা তো সেই জাতি নই, সে যেই ক্ষমতায় থাকুক না কেন, আমরা কিন্তু ওই জাতি নই যে আমরা দেখবো যখন আমাদের সন্তানদেরকে গুলি করে মানুষ, আমার পুলিশ আমার সন্তানকে গুলি করে মেরে ফেলছে, আমি তখন ঘরে বসে থাকবো না। এবং যাদের আজকে দেখুন কার লাশ দরকার ছিল, সরকারের কিন্তু কোনো লাশ দরকার ছিল না। এবং কেউ এই প্রশ্নটি তোলে না যে রাবার বুলেটে কারো মৃত্যু হয় না, রাবার বুলেটে মারা যায় না, রাবার বুলেট মরণঘাতী কোনো বুলেট নয়। তারপরে এভাবে করে যে মানুষ, মানে এই কিশোররা মারা গেল, এর পিছনে দরকার ছিল লাশ। যাদের আজকে বেনিফিশিয়ারি তারা এর পেছনে কাজ করেছে, এগুলো এখন একদম দিবালোকের মতো স্পষ্ট। হ্যাঁ, 7.62 সম্ভবত। তো এই আলোচনাগুলো আমরা প্রথমে মনে হয়েছিল যে এটা ভুয়া, কিন্তু এখন তো দেখি ঘটনা তো একটি ভিডিও মুগ্ধের ছড়িয়ে, মানে এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় যে মুগ্ধ তো রোড ডিভাইডারে বসেছিল, তো বসে থাকা একটা মানুষকে গুলি করলে কম বেশি তো আপনি তো অনেকগুলো আন্দোলনের সাথে যুক্ত বা নিজের চোখে দেখেছেন, তা আমরা তো কেউ শিশু নই, বুঝতে পারি আমরা একটু। ঠিক আছে, আমি বুঝলাম আপনার এই ইয়াটি পেলাম। আর একটা ঘটনা বলি, দেখুন আন্দোলনের সময় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল এবং আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছিলাম। সেটি হচ্ছে গিয়ে একটি ছেলে, সে একটি কার্নিশে ঝুলে আছে পুলিশের ভয়ে, তাকে 3 থেকে 4 বার গুলি করা হয়েছে সেই কার্নিশে ঝুলে থাকা ছেলেটিকে। হ্যাঁ, তো সবাই কিন্তু আমরা তখন তো এত ঘটনা ঘটছে, আপনি কোন ঘটনা কিভাবে খেয়াল করবেন? তো আমরা দেখি যে পুলিশ একজনের পর একজন পুলিশ এসে তাকে গুলি করছে ওই কার্নিশে ঝুলন্ত থাকা অবস্থাতে, এবং তার গায়ে গুলিগুলো লাগছে। পরে কি দেখলাম ওই ছেলেটি কিন্তু বেঁচে আছে। তার মানে রাবার বুলেটে আপনি যত কাছে থেকে গুলি করেন না কেন, আপনি রাবার বুলেটে মানুষ মারা যায় না, যদি মারা যায় ব্যতিক্রম, এত মানুষের মৃত্যু হতে পারে না। কিন্তু সুলতান আপা দেখেন, এই যে 7.62 বলতে আমি থেমে গেলাম, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আমেরিকায় বড় হইনি, আমরা বন্দুক সম্পর্কে জানি না। আমরা তো দেখি একটা বন্দুক তাক করছে, এখন এটা রাবার বুলেট নাকি এটা টিয়ার শেল নাকি এটা AK-47, আমাদের তো বাংলাদেশের মানুষের ধারণা নাই। ফলে আমরা যদি বিভ্রান্ত হয়েছিও, সেখানে যেমন কৌশল ছিল, যারা সুপার উস্তম তারা কৌশল করেছে, আবার পুলিশেরও তো দায় আছে। এইভাবে বন্দুক তাক করবে কেন, সে অন্যভাবে নিবৃত করতে পারতো কিনা। যাই হোক, আমরা এই বিষয়টা অনেক বিস্তারিত। দেখুন পুলিশের তো অবশ্যই দায় আছে, পুলিশের দায় নাই এ কথা, মানে ধরেন রাবার বুলেটে মানুষ মারা যায় না এই কথা বলে আপনি তো এটা জাস্টিফাই করা যায় না যে পুলিশের দায় নাই। সত্য তো না, আমি তাই বুঝতে পারছি যে আমরা ওইটাই বুঝতে, মানে যেমন অনেক দেশে গান লিগাল, আপনি চাইলেই গান রাখতে পারেন, তো আমাদের তো সেটা লিগাল না। আমরা তো জানি না, বন্দুক মানে খেলনা পিস্তল দেখাইলেও কেউ মানুষ টাকা পয়সা দিয়ে দেয়, সেখানে পুলিশ দেখতেছে ঠা 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 এরকম গুলি করতেছে, শব্দ তো হচ্ছে, এখন গুলি কোথায় যায় লাগতেছে। না 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 না, এখানে আপনার বুঝতে হবে। দেখুন এই যে এখন গণজাগরণের উদাহরণটি আপনাকে তুলি, গণজাগরণের যে 5ই মে যেদিন শাপলা চত্বরে হেফাজতিরা অবস্থান গ্রহণ করেছিল, দেখুন সাংবাদিক হিসেবে আমি নিজে অনেক খুব গভীরভাবে তদন্ত করেছি। ওই সময় অধিকার 63 জনের একটি তালিকা প্রকাশ করেছিল যে এরা নাকি এদেরকে হত্যা করা হয়েছে। আমি সেই তালিকা ধরে একটি একটি করে ওই তালিকা ধরে সন্ধান করেছিলাম, আমি একটি হত্যাকাণ্ডেরও প্রমাণ পাইনি। এখন তাহলে তখন এই যে সেদিন রাতের বেলায় ঢাকা শহরের মানুষ ঘুমাতে পারেনি, কারণ এত গোলাগুলির আওয়াজ ছিল, রাইট? আমরা কিন্তু প্রথমবারের মতো এই আওয়াজ দেখেছি। এটি যে আওয়াজ, হ্যাঁ, এটি যে কি যেন বলে, সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, সাউন্ড গ্রেনেডের সঙ্গে পরিচিত কিন্তু ওই আমাদের সেই অর্থে প্রথম। এর আগে কিন্তু সাউন্ড গ্রেনেডের সঙ্গে আমাদের সেই অর্থে পরিচয় নেই। তবে আমার মনে হয় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শব্দ, মানে ওনার মুখেই তো, মানে উনি তো গ্রেনেডটা নিজেই ফুটিয়েছেন।
উই দে এইভাবে করে করে রাজাকারের বাচ্চাদের হবে নাকি এটা হবে, মানে আমার মনে হয় ওখান থেকে শুরু, এটা আরো অনেক বিস্তারিত। আমি একটু দেখুন আমি সত্যি কথা বলে একটা কথা, যে একজন আমি নির্মোহ থাকতে পারি, অনেকেই মানে এখন বাংলাদেশে তো সমস্যাটি এরকম, আপনি সত্য কথা কারো পক্ষে গেলে ভালো লাগে, আর বিপক্ষে গেলে তখন ওই যে পক্ষে গেলে হালাল, বিপক্ষে গেলে দালাল। হ্যাঁ, তো শেখ হাসিনা তো অনেক কথাই বলেছেন যেগুলি আজকে আমরা দেখি সত্য। তিনি তো বারবার করে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, আজকে তো আমরা দেখছি আসলে খুব গভীর ষড়যন্ত্রের খাদে পড়েছে বাংলাদেশ, রাইট? আপনি আজকে দেখুন যে এই যে বাংলাদেশে যে কি বলে কক্সবাজার থেকে একটি করিডোর চেয়ে ওখানে যে একটি বাংলাদেশ আর্মিকে একটা যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছে, আজকে যে আপনি দেখুন এই যে বারবার করে আমেরিকা থেকে মানে শীর্ষস্থানীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, কি জন্য? এই জিনিসগুলো তো এখন স্পষ্ট। শেখ হাসিনা তো বলেছে তারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আরো আগে সেই ব্রিটিশ আমলে ওখানে কুকিল্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। এগুলি তো এখন আমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি শেখ হাসিনাকে যতই দোষ দেন না কেন, অনেকেই বলবে ওনার মুখের কথার লাগাম নেই, ওনার এইটা ওনার সেইটা, কিন্তু উনি অনেকগুলো কথা বলেছেন যেগুলি আমরা এখন সত্য দেখতে আমি স্বীকার করছি, কিন্তু ওনাকে যদি অবিশ্বাস আমরা করিও, এই দায়টা তো ওনার। আমরা দেখলাম যে চায়না সফরের আগে বা পরে ওনার মেজাজ খারাপ হয়ে গেল। এখন উনি যদি এই পরিস্থিতি সৃষ্টি করেন, শ্যাম রাখি না কুল রাখি, ভারত না চায়না, আমেরিকা না চায়না, এখন এবং সেখানে যদি তার মেজাজ খারাপ হয়ে যায় কোনো কারণে, আর সেই মেজাজ যদি জনগণের উপরে এসে উনি মানে প্রশমিত করার চেষ্টা করেন, আমাদের বা কি দায়, সাধারণ মানুষের বা কি দায়? যাই হচ্ছে, আমি শেখ হাসিনায় আবার যাই না। দেখুন এই যে এই বিষয়গুলি আমাদের একটু বারবার করে বলা দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে। আজকে শেখ হাসিনা নাকি ভারতের সবচেয়ে বড় দালাল, সবচেয়ে বড় তাবেদার। এই যে শ্যাম রাখি না কুল রাখি শেখ হাসিনা, আপনি একদম যথার্থ উদাহরণ দিয়েছেন। শেখ হাসিনা ভারতকে একতরফা কোনো সম্পর্ক তিনি করেননি। সবসময় তিনি ভারত এবং চায়নার সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছেন। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে সবগুলো করেছে চায়না। পদ্মা সেতু নির্মাণ চায়না, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ চায়না। চায়না থেকে আমরা আমাদের যে অস্ত্র, সমরাস্ত্র 72% আমরা কিনে চায়না থেকে। তারপরেও আপনি বলবেন যে শেখ হাসিনা ভারতের তাবেদার? না, শেখ হাসিনা চায়নার সঙ্গে সম্পর্ক রেখে ভারতকে তিনি শাসন করেছেন, এবং যে কারণে আজকে তিনি খাদে পড়েছেন দুই নৌকায় পা দিয়ে। আমাদের একটা গান আছে ফুয়াদের, খুব পরিচিত আমার ছিল, যে দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, ফুরুগুরে মায়া করলে বড় গিয়ে খান্দে। আচ্ছা, এখন প্যাচ তো লাগছে তো লাগছে। আর সত্যি আমিও মনে করতাম বাংলাদেশ বোধহয় সব ভারতকে দিয়ে দিছে। এখন দেখি ট্রানজিট বন্ধ হওয়ার পরে বুঝলাম যে আমাদের ওই আমার নিজেরও ধারণা ছিল না, জানেন, বাংলাদেশ ভারতকে ট্রানজিট পর্যন্ত দেয়নি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রান্সশিপমেন্টটা বাতিল হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের পোশাক রপ্তানির জন্য ওইরকম অবকাঠামো নাই আমাদের বিমানবন্দরে। আমাদের এখন রাষ্ট্র ব্যবস্থা বলছে যে আমরা বিমানবন্দর ডেভেলপ করবো। ভালো হয়েছে, ছেঁকা খেয়ে আমি এখন শিখছি, মানে আমার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছে তো আমার বিমানবন্দরগুলো ডেভেলপ হবে, এই ধরনের কথা শুনছিলাম, এবং আমার তখন আফসোসই হয়েছে। শেখ হাসিনা আবার একটু ফিরি, তারা প্রথম বলেছিল কি যে কোনো ক্ষতি হবে না, আমাদের লাভই হবে। এখন তারা বলছে যে মাসে 2000 কোটি টাকা লস। অসুবিধা নেই, ওনারা কেউ থামান খ্যাত মোহাম্মদ ইউনুস, তিনি নিশ্চয়ই আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়, তো মানে টাকা পয়সা নিয়ে আসবেন, 2000 কোটি টাকা কোনো ব্যাপারই হবে না। শেখ হাসিনা আবার একটু যদি ফিরি, আন্তর্জাতিক খেলোয়াড় আসাদ নূর, আপনাকে বুঝতে হবে আন্তর্জাতিক খেলোয়াড় হলেন আপনি যে খেলোয়াড়ই হন না কেন, আপনি আপনার দেশের বিরুদ্ধে গাদ্দারি করতেছেন, রাইট? আপনি নিজে আমেরিকার নাগরিক, আপনি বাংলাদেশের নিরাপত্তা দায়িত্ব দিয়েছেন এমন একজনকে যিনি আমেরিকান নাগরিক। আপনি বাংলাদেশের সংবিধান করতে দিয়েছেন এমন একজনকে যিনি আমেরিকান নাগরিক। মানে কি, মানে আপনারা আমেরিকানরা এসে ঠিক করবেন যে বাংলাদেশের মানুষ কি করবে? এটা তো হইতে পারে না। এই জন্য তাহলে আমাদের তো স্বাধীনতা অলরেডি বলন্টিত। আমি যদি একটু শেখ হাসিনায় আবার যাই, যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু জনমনে
কিছু আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ডক্টর ইউনূসের এই যে রিসেট বাটন, এটা তো অবশ্যই মানুষ চায় না যে আমার রিসেট বাটন চাই, ভাইয়া রিসেট বাটন দাও, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল না। কিন্তু মানুষ আসলেই সুস্থ রাজনীতির দিকে যেতে চেয়েছিল এই অসুস্থ রাজনীতি থেকে। অর্থাৎ একজন এমপি, একজন মন্ত্রী, একজন যা যা চাইছিল তাই হচ্ছিল, ইলেকশন মানে সিলেকশন হচ্ছিল। তো আপনার কি মনে হয় বর্তমান সরকার আন্দোলনের যে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা, তারা কি মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে আন্তরিক, নাকি হুম হুম হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হুমকি ধমকি আমরা তো দেখি? তো এগুলো আসলে কি রকম? এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা? আর যদি না বিচ্ছিন্ন না হয়, যে না তারা আসলেই আন্তরিক, তাহলে তার প্রমাণগুলো কি? আপনি কি এমন কোনো প্রমাণ দেখতে পেয়েছেন কিনা? এবং আর যদি আন্তরিক হয়, মানে তারা আন্তরিক ধরলেন আপনি, সেগুলোর দু একটা উদাহরণ। আর যদি আন্তরিক না হয়, তাহলে মানুষকে কি তারা মিথ্যা স্বপ্ন দেখিয়েছে? তাদের উদ্দেশ্য আসলে কি বলে আপনার মনে হয়? দেখুন, খুব একদম হেডলাইন যদি বলি, তারা মানুষকে প্রতারিত করেছে, ষড়যন্ত্র করেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে, একটা মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে তারা মানুষকে তাদের উদ্দেশ্য হাসিলে অংশ নিতে বাধ্য করেছে। এটি হচ্ছে গিয়ে হেডলাইন বা ইন্ট্রো আপনি বলতে পারেন। কিভাবে? দেখুন, শেখ হাসিনার পতনের পর, তার আগে বলে নেই যে 5 বছর শাসনে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। শুধুমাত্র আমরা না, পৃথিবীর যে কোনো দেশে, এই আমেরিকাতেও আপনি দেখবেন যে এই 5 বছর তো না, এখানে সরকারের মেয়াদ থাকে 4 বছর করে, 4 বছর 8 বছর। তো প্রথম বছরই মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজকে ট্রাম্প ক্ষমতায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অলরেডি পুরো আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, রাইট? সারা পৃথিবীতেই মানুষ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, কারণ পৃথিবীর কোন সরকারের ওই সাধ্য নাই যে মানুষের চাহিদা পূরণ করে। তো সেখানে শেখ হাসিনার সরকার 5 বছর তো 5 বছর, 10 বছর, 15 বছর, আরো বাড়িয়েছেন 16 বছর পর্যন্ত ক্ষমতায় একটানা। আমরা তো এরকম একটানা ক্ষমতা কোনোদিনও কোনো সরকারকে পাইনি, রাইট? প্রথম মেয়াদে মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আচ্ছা আর একবার হয়তো দরকার, কারণ আমরা কখনোই 2 মেয়াদে একই সরকারকে দেখি নাই। মানুষ কিন্তু প্রথম মেয়াদে, মানে 2014 সালের নির্বাচনকে মানুষ মোটামুটি অত আপত্তি করেনি, তখন আবার যুদ্ধাপরাধীদের বিচার ছিল, অনেক কিছু মিলিয়ে মানুষ ওটা মোটামুটি। এরপর 2018 সালের নির্বাচনটি তো ভালো করে দেওয়া উচিত ছিল, মানে ভালো বলতে মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন। এখন শেখ হাসিনার সরকার হয়তো বলতে পারে যে বিএনপি যদি ক্ষমতায় নির্বাচনে না আসে আমরা কি করতে পারি, করতে পারেন অবশ্যই, যেহেতু আপনি সরকারের দায়িত্বটি বেশি থাকে, সুতরাং সেই ব্যবস্থাটি তাদের করা উচিত ছিল, সেই দায়িত্বশীল ভূমিকাটি নেওয়া উচিত ছিল। তাও আপনি 18 পার হয়ে গেলেন, আপনি 24-এ এসে আপনি আবার এরকম একটা নির্বাচন দিলেন বিএনপি কে বাদ দিয়ে, রাইট? এখন বলবেন আমি তো বিএনপি কে বাধা দেইনি, আপনি বলতেই পারেন বিএনপি কে আপনি বাধা দেননি, কিন্তু বিএনপি যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো সরকারে থাকলে তার দায়িত্বটি বেশি থাকে। যে প্রথমে বললাম না যে এই ষড়যন্ত্রে জুলাইয়ের আন্দোলনের সময়ে যে এত মানুষ মারা গেল, পুলিশ গুলি করুক আর না করুক, যেভাবে করে মারা যাক না যাক, এই দায়িত্ব তো সরকারের, কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তো সেটিতে তারা ব্যর্থ হয়েছে। যদি ষড়যন্ত্র হয়ে থাকে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। ঠিক এমনি করে তারা সেই বিএনপি কে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে। এটি তবে কোনো এই আন্দোলনে কিন্তু কোনো প্রথম প্রাথমিকভাবে কোনো কারণ ছিল না, আপনি সেগুলি জানেন, ওই পুরনো আলোচনায় আমি আর যেতে চাই না। কিন্তু তারা একটা স্বপ্ন তো মানুষকে দেখিয়েছে, কারণ আমরা 91 সালের পর থেকে একমাত্র 2001 সালে শেখ হাসিনা সরকারকে দেখেছি যে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। এর বাইরে কেউ কোনোদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। বারবারই ওই মানুষ হচ্ছে গিয়ে ফুটবলের মতো, একবার এই দলে একবার ওই দলে, এবং আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয়েছে, রাইট? তো মানুষ নিঃসন্দেহে এইবার জুলাইয়ে একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটি কিন্তু শুরুটি এই পরিবর্তনের স্বপ্ন নিয়ে শুরু হয়নি, শুরুটি হয়েছিল যে আমার সন্তানকে হত্যা করছে। এই যে আমাদের আবেগকে ট্রিগার করিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের আবেগ, আমাদের রাজনৈতিক দর্শন সবকিছুতে ট্রিগার করিয়েছে। দেন আমরা মধ্যবিত্ত কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। দেন এই আন্দোলন আর
কোন রকম নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, তখন কি আসলো যে এই পরিবর্তন আমরা চাই, দেখেন ধাপে ধাপে, কিন্তু তারপরে তারা এক দফায় গেল। মানুষ না করেনি এই কারণে যে আসলে তো তারা আজকে 16 বছর ধরে ক্ষমতায়। হ্যাঁ, এবং নৈতিকভাবেও সরকার পরাজিত হলো, কারণ এত এত মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে কখনো পৃথিবীতে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞাও দারুণ, তারপরে তিনি কেন এটি বুঝলেন না আমি জানি না। তারপরেও দেখুন, এই যে মানুষ একটা স্বপ্ন নিয়ে, স্বাধীনতা শব্দটা প্রথমে কিন্তু কেউ আপত্তি করেন, প্রথমে সবাই স্তম্ভিত হয়েছিল, রাইট? তারপরেও আমরা সারা বাংলাদেশ জুড়ে গ্রাফিতি দেখলাম। হ্যাঁ, এই যে ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠী যখন বাইরে আসে আমরা জানি তখন একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম একটা একটা উন্মাদনা কাজ করে। তো তারা মনে করলো এইটাই বোধহয় স্বাধীনতা, মানে বন্দি পাখি যখন আপনি আকাশে ছেড়ে দিবেন, সে কোনোদিন উঠতে শেখেনি, উঠতে পারে না, কিন্তু তাকে আপনি ছেড়ে দিয়েছেন, সুতরাং সে কিন্তু দিশেহারা। তো সেই রকম পরিস্থিতিতে পড়ে আজকে বাংলাদেশ কোনো স্বাধীনতা তো নই, বরং আমাদের স্বাধীনতা ভুলণ্ডিত হয়ে গেছে। আমি যে বললাম যে বিদেশিদের হাতে আমার দেশের দায়িত্ব তুলে দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন ধর্মীয় গোষ্ঠীর কথা, আমরা দেখেছি এই জুলাইয়ের আন্দোলনে তারা পেছনের সারিতেই ছিল বা ছিলই না অনেক জায়গায়। আবার আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দেখি তারা ওই সময় পাকিস্তানের পক্ষই ছিল। মানে আচ্ছা, যাই হোক, তারা শেষে, একদম শেষে 4-5 তারিখে তাদের অনেককেই দেখা গেছে। আমরা হাটহাজারী মাদ্রাসার গেট ভাঙতে দেখেছি, সম্ভবত 5ই আগস্ট, আমি যদি ভুল না করি। এর এক পর্যন্ত তারা কোথাও নামেনি। বড় হুজুরের নির্দেশ ছিল, কেন নির্দেশ ছিল, সরকার কিভাবে নিয়ন্ত্রণ করেছে, সেটা একটু ভাবার বিষয়। আমি এখন আর কি বিষয় উপস্থাপন করতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই বলে থাকেন, না স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশের ইতিহাসে 24-এর এই অভ্যুত্থানই একমাত্র গণ আন্দোলন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত লোভ আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত। উদাহরণ হিসেবে অনেকেই বলছেন যে শিক্ষার্থীরা কোটা বাতিলের জন্য আন্দোলন করেছিল, অর্থাৎ দেশের বিদ্যমান দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। তারা এই যে কোটার সমস্যা, নিয়োগ কিভাবে ওইখানে কিভাবে হচ্ছে সেটা দেখছে না, তো এবং এক্সাম কিভাবে হচ্ছে তাতেও সমস্যা না। তারা কেবল চাকরি পেতে চেয়েছিল, চাকরি, যেটা কোনোভাবেই বিপ্লবের কোনো বিষয় না। বিপ্লবের চাকরি পাওয়া নিয়ে বিপ্লব হয় না। তো পুরো আন্দোলন জুড়ে তারা অনেক মিথ্যাচার করেছে, প্রতারণার আশ্রয় নিয়েছে, যা বিপ্লবের চরিত্রের সাথে যায় না। এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি, এটা আমরা জানতে চাই। দেখুন, শুরু থেকেই তো এটি কোনো আন্দোলন নয়, এটি একটি ষড়যন্ত্রমূলক প্লট। সেই প্লটে আমরা সবাই গিয়ে পড়েছি, কারণ তারা আমাদের জাতিগত কোড ব্যবহার করেছে যাতে করে আমরা এতে সামিল হই, সেটি আমরা হয়েছি। এখন এখানে দেখুন, মানে যেটি কোনো আন্দোলনই নয়, সেইখানে আপনি পুরোটাই তো প্রতারণা, এটা পুরোটাই প্রতারণা। তারা প্রথমে তো এই যে ধরেন, এই যে জামাতের শিবিরের লোকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটি জানলেই তো আমার মধ্যবিত্ত শ্রেণী এখানে সম্পৃক্ত হতো না। আমি একদম 100% গ্যারান্টি দিতে পারি তারা সম্পৃক্ত হতো না এই আন্দোলনে, যদি জানতো এই আন্দোলনের নেতৃত্বে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই কি বলে এটাকে, তারা জামাতের, তারা শিবিরের নেতা। তারা কোনোদিনও শিবিরকে বিশ্বাস করে না, আজও করে না। আজ তারা ক্ষমতার অংশীদার হতে পারে ষড়যন্ত্রমূলক ভাবে, কিন্তু মানুষ তাদের ঘৃণা করে, এটি তাদের বুঝতে হবে। তারা এখনো বোঝে না এটি। আচ্ছা, তারপরে দেখুন যে তারা বলল, এই যে সার্জিস আলম দেখেন কত বড় প্রতারক। হ্যাঁ, সে মানে ছাত্রলীগ করতো নাকি, সে বঙ্গবন্ধুকে নিয়ে কত সুন্দর মহাকাব্য রচনা করে ফেলেছে, কি বাংলাদেশের বলাকা হচ্ছে গিয়ে। তো এই যে সুন্দর সুন্দর কথা বলে, এখন বলে শেখ মুজিব হচ্ছে গিয়ে আমরা মানি না, রাইট? 32 নম্বর তারা ভেঙে ফেলে। এর চেয়ে বড় প্রতারণা, পল্টিবাজ আর কি হতে পারে? তাদের মানুষ বিশ্বাস করে না। এখন তারা যদি এখন যে তারা রাজনৈতিক দল গঠন করেছে না, সেই রাজনৈতিক দল তাদের যেখানেই যায় সেখানেই তারা মার খায়, রাইট? তারা এখন ভাবছে বিএনপি কে কিভাবে মাইনাস করা যায়। তারা ভেবেছে আওয়ামী লীগকে মাইনাস করেছে, এখন বিএনপি কে মাইনাস করবে কিভাবে, তারা সেই পরিকল্পনা করছে। তো এত সোজা নয়। এরা তো এদের ওই যে বলে না যে নাক টিপলে দুধ বের হয়, এরা এখনো রাজনীতি বুঝে না। তারা ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাদের উপরে ষড়যন্ত্রকারীরা তাদের অনেক উপরে
অনেক অনেক তারা তাদের ধরাছোঁয়ারও বাইরে, তারা জানেও না যে কাদেরকে মানে কারা তাদেরকে দিয়ে খেলাচ্ছে। সুতরাং তারা যখন বুঝবে যে তারা কোন খাদে পড়েছে, এই এদের কোনো ভবিষ্যৎই নাই, কোনো ভবিষ্যৎ। তাদের হ্যাঁ ভবিষ্যৎ থাকবে। আপনি যদি তাদের কাছ থেকে এত আশা করেন, তাদের শুরু কি ছিল বা তারা যা পেয়েছে তাতে খুশি নয় এমন? হ্যাঁ, বঙ্গবন্ধুর বন্দনা করতো, এখন নিন্দা করছে। আমি তার শুভকামনাই করি। কিছুদিন আগে দেখলাম তিনি বিয়ে করেছেন, এখন আবার বলে ফেলেন যে না, আমি তো ওটা তো পুতুল ছিল, ওটা তো বউ ছিল না, দেখছো আমার বউরে দেখো নাই। অনন্ত জলিল ভাইয়ের মতো যদি বলে ফেলে, মৃত লাশ কখনো কথা বলে? তো এটা আমি জানি না। দেখি মানুষের কাছে তারা প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত। আপনি শুধু ভোট দিয়ে দেখেন নির্বাচন, তারা নির্বাচনে যেতে চায় না কেন? কারণ তারা বুঝে গেছে তারা যে প্রতারক গোষ্ঠী, তারা যে ভণ্ড, হ্যাঁ, তারা যে মানুষের সঙ্গে মিথ্যাচার করেছে, এটি তারা কিন্তু বুঝতে পেরেছে, যে কারণে তারা নির্বাচনে যেতে ভয় পায়। এ কারণে তারা নির্বাচন থেকে এখন তারা গান তুলেছে। দেখুন, বলে যে আমরা তো ভোট দিতে পারি না এই কোনোদিন, হ্যাঁ, এখন তারা বলে আমরা নির্বাচন চাই না, আমরা ডক্টর ইউনূসকে চাই। হ্যাঁ, আপনি দেখেন কত বড় প্রতারক, যে তারা নাকি কোনোদিনও ভোট দিতে পারেনি, সেই কারণে তারা বিপ্লব করেছে, স্বাধীনতা করেছে, ফ্যাসিস্ট উৎখাত করেছে, এখন বলে আমরা ভোট চাই না, নির্বাচন চাই না। মানে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে? এখন আপনি এগুলি বললে বলবেন যে এই যে সুলতানুর রহমান তো আওয়ামী লীগের দালাল। না না আমি যদি কেউ আমাকে বলে অনেকেই বলে, আমি আপনাকে কমেন্টে বলছেন যে আপনি ইউনূসের দোসর, আপনি এই আন্দোলনের বিরোধিতা করেছেন, আপনি হিন্দু বিদ্বেষী, আপনি ভারত বিদ্বেষী। এখানে কমেন্টে অনেকে বলছেন। আমার তো আসলে হাসি পায়, হাসতেই হবে আমাদের, কারণ এগুলো বলবে। আমি কে কি বললো, আমি খুব প্রাউড ফিল করি। আমাদের আওয়ামী লীগরা বলে, কেউ বলে আমি জামাতের এজেন্ট, আর কেউ বলে মানে কি বলে আওয়ামী লীগের লোকেরা বলে আমি জামাতের এজেন্ট, আর জামাতিরা বলে আমি আওয়ামী লীগের দালাল। তো আমি বুঝতে পারি এগুলো চলবে। আছি। জি জি, এই বিড়ম্বনায় আমাদের অনেককেই পড়তে হয়। তো যদি আবার একটু বর্তমান সরকার, অনেকে বলছেন এই অন্তর্বর্তী সরকার বেশ দক্ষ ও কর্মঠ ব্যক্তি চালাচ্ছেন আর কি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বেশ ভিশনারি এবং অভিজ্ঞ ব্যক্তি, এটা অনেকেই মনে করেন। কিন্তু তবুও তারা ব্যর্থ হচ্ছেন, এই নিয়ে অনেকের দুঃখ আর কি। যারা এটা মনে করেন তারা সফল। এই ক্যাবিনেটে অনেক ভালো মানুষ আছেন এবং সেই ভালো মানুষরা ভালো কিছু করতে পারছেন না। তাদের দ্বারা দেশের মঙ্গল হবে মানুষ বোধহয় এমনটা আর আশা করছেন না। কিন্তু ইউনূস অ্যান্ড ফ্রেন্ডস কি তাদের আদর্শটাই বাস্তবায়ন করতে পারছে? তারা যেটার জন্য এই ক্ষমতা এসেছিল, মানে যদি সেটা প্রতিশোধ ধরেন। ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে, তারাও ক্রমশ ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত হয়েছে। আমরা উদাহরণ হিসেবে পয়লা বৈশাখের তাদের উপস্থিতি বলতে পারি, ক্যামেরার অনেক উদাহরণ দিতে পারি। তো এরকম কেন হচ্ছে? বুড়ো থেকে গুঁড়ো, মানে বুড়ো ব্যর্থ হচ্ছে, বাচ্চাও ব্যর্থ হচ্ছে। আপনি কি মনে করেন এই ব্যর্থতার কারণ কি? তারা চক্রান্ত যদি করতে আসে, চক্রান্তটা তো করতে পারছে না। আপনি বলছেন ডক্টর ইউনূস অনেক অভিজ্ঞ, তিনি আমি না, এটা অনেকেই মনে করেন আর কি, যে তিনি এত আন্তর্জাতিক নোবেল পাইছেন, এমনি পাইছেন নাকি, এটা বলেন আর কি ধারণা। আচ্ছা, এগুলো বলতে গেলে তো অনেক লম্বা আলোচনা। এখন ডক্টর ইউনূস কিভাবে নোবেল পেয়েছেন? না, সে আলোচনাই না, মানে এই যে তার ব্যর্থ কেন হচ্ছে। উনি তো অর্থনীতিতে নোবেল পাননি, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। উনি কি শান্তির এমন কাজ করেছেন যে কারণে উনি শান্তিতে নোবেল পেয়েছেন? প্রথম প্রশ্নটিতে আপনি উত্তর দেন নাই, তো কোনো এরকম কোনো কারণ তার নাই, রাইট? দ্বিতীয়ত, তিনি অভিজ্ঞ, বয়সে অভিজ্ঞ নিঃসন্দেহে, কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা কি তার আছে? রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তো তার নাই। রাষ্ট্র পরিচালনা তিনটা আছে, তো তিনটা জিরো দিয়ে তো সব হয় বলেন তো। আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় যেতে বলেন 3-0। আচ্ছা, এটা উনি ওনারটা বলুন, কিন্তু ধরেন এই সরকারে অনেক অভিজ্ঞ মানুষ আছে, কয়েকজন খুবই অভিজ্ঞ, খুবই দক্ষ, কিন্তু তারা আসলে কি সফল হতে পারবেন? দেখেন, মর্নিং শোজ দ্য ডে, তারা যদি দেশের জন্য ভালো চাইতেন, তাহলে ওই যে রিসেট বাটন, মুক্তিযুদ্ধ, এইসব ঘাটাঘাটি না করে তারা বরং সত্যি সত্যি সংস্কার যেগুলি করা দরকার, সংস্কার তো অবশ্যই দরকার। আমাদের রাজনৈতিক দুই দল, প্রধান দুটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা বারবারই মানুষকে বলবো যে ধোঁকা দিয়েছে, কিংবা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। মানুষ যা চায় তারা তার থেকে অনেক দূরে। তো তাদেরও এই ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা নেওয়ার আছে। তো ওই জায়গাগুলিতে যেই সংস্কারগুলি প্রয়োজন, তারা যদি সত্যি সত্যি চাইতেন দেশটাকে কিছু কিছু রিফর্ম করা দরকার,
তারা সেই জায়গাগুলিতে হাত দিতেন। মীমাংসিত বিষয়গুলোকে খামোখা খুঁচিয়ে তারা আনতেন না, তারা রিসেট বাটনের কথা বলতেন না, তারা এখন অযাচিতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতেন না, তারা ভারতের সঙ্গে, ভারত একটা বন্ধু রাষ্ট্র আমাদের, তাদের সঙ্গে অযথা অহেতুক অকারণে এই যুদ্ধ ভাবে লড়তে যেতেন না। হ্যাঁ, তারা এই মানে মানে মূল বিষয়টি খুব স্পষ্ট এখন, যে আপনি দেখবেন যে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে যাচ্ছে, যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিল, অনেক দিন ধরে হওয়ার কথা ছিল। সেখানে এখন বাংলাদেশের মাটি হতে পারে পোড়া মাটি, আমরা বাংলাদেশের মানুষ হতে পারি গিয়ে ভিকটিম। ডক্টর ইউনূস সরকার এখন পর্যন্ত একটি উদ্যোগও নেননি যেটিতে বলা যেতে পারে তিনি আসলেই দেশের জন্য কাজ করতে এসেছেন। এমন একটি বিষয় এক্সাম্পল আমি তো দেখি না, আপনারা দেখলে দেখতে পারেন না। যদি আমি ধরছি উনি এটা করতে আসেনি, তাহলে এসেছেন কেন? প্রতিশোধ নিতে। শেখ হাসিনা তাকে চুপাতে চেয়েছেন, উনি প্রতিশোধটা তো নিতে পারছেন না। উনি তো মানে ডেভিল হান্ট, অনেক হান্ট, আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে। উনি রাজনৈতিক দল গঠন করেছেন 2007 সালে। তখনই আপনারা যারা মানে রাজনীতিটি ফলো করেন আপনারা দেখবেন, তখনই তাকে অফার দেওয়া হয়েছিল যে 2007 সালে যেই 111 এর সরকার, তখন তাকে অফার দেওয়া হয়েছিল যে সরকারে আসার জন্য, কিন্তু তিনি অল্প সময়ের জন্য আসতে রাজি হননি, সেই জন্য উনি আসেননি, রাইট? তা তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন, তিনি মনে করেছেন তার সংস্কার করতে যা যা দরকার সেগুলি করতে তার দীর্ঘ সময় লাগবে, সেজন্য কিন্তু তিনি ওই অফার গ্রহণ করেননি। এটি তিনি বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি বলেছেন, রাইট? তিনি এমন কোন পদে ছিলেন যে পদ ছাড়তে হয়? ও না, দেখুন তিনি কতখানি নির্লজ্জ, ডক্টর ইউনূস কতখানি নির্লজ্জ আপনি একটু চিন্তা করে দেখুন তো। এই সেদিন দেখলাম তার গ্রামীণ ব্যাংক এখন ইউনিয়ন, সিটি কর্পোরেশন এইসব জায়গায়ও কাজ করবে। তিনি একটা নিয়ম, তার গ্রামীণ ব্যাংক একটা নিয়মে চলে, হ্যাঁ, 65 বছরের বয়সী কেউ এটার চেয়ারম্যান হতে পারবে না, তিনি তাও সেখানে জোর করে থাকবেন। তিনি ক্ষমতায় এসেই প্রথমে কতখানি নির্লজ্জের মতো তার যে 666 কোটি টাকার যেই ট্যাক্স এটি তিনি বাতিল করে নিলেন। এখন তিনি ফন্দি করছেন, হ্যাঁ আপনি দেখেন জনশক্তি রপ্তানির একটি একটা অনুমোদন তিনি নিয়েছেন, তিনি ফন্দি করছেন, আমি অভিযোগ শুনেছি এটি, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে, সেই পাসপোর্ট দিয়ে তিনি তাদেরকে বিদেশে পাঠাবেন এবং পুরো ব্যবসার দায়িত্বটি এজেন্ট নিবে তার এই রপ্তানিকারক প্রতিষ্ঠান। বুঝেন, আপনি রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট কেন দিবেন? না মানে শান্তির তো দরকার। আচ্ছা, অনেকে মজা করে বলেন যে একটা নাম আছে না বাংলাদেশে খুব পরিচিত, আনিস দিস না, মানে আনিস আনবি, নেবো দেবো না। তো অনেকে বলেন যে আনিসের সাথে ইউনূস অনেকটা মিল আছে, নামের দোষে উনি শুধু চান নেবেন দেবেন না, সুদে টাকা দেয়, এই অনেক কিছু হাসাহাসি করেন। আমরা যাই হোক সেটা হাসাহাসিতে থাকে। আপনি আমাকে একটু এই ইয়েগুলি পড়ে শুনেন তো, কমেন্টস আমরা পরে পড়বো নিশ্চয়ই। যারা কমেন্ট করেন তাদের আমার পরে পড়া হবে না, আমি এত সময় পাই না। আচ্ছা হ্যাঁ, আমি একটু কিছু কমেন্ট আমি পরে তাহলে পড়বো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের মধ্যে যত দিন যাচ্ছে তত আদর্শিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে। টকশো টেবিলগুলো আলোচনার টেবিলে যে বিতর্ক হতো, জুলাই আন্দোলন নিয়ে অনেক কথা শুনেছি, অনেক কিছু, কিন্তু সেই সকল শোগুলোতে বা গ্রামের আলোচনায়, চায়ের দোকানে এখন কিন্তু সংগ্রাম বিষয়টা, জাগরণ বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অনেকে স্পষ্টভাবে বলছেন 1971 একমাত্র আমাদের স্বাধীনতা যুদ্ধ, এরপরে আর এরকম এই গণ আন্দোলন পরিবর্তনের রাজনীতি আর সম্ভব নয়। অনেকেই মানে এই যে 75 পরবর্তী বাংলাদেশে একেবারেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছিল, একবারই ওইটাই। হ্যাঁ, এবং আমরা সেই ঘটনাটাকে বলে 75-এর পরে মনে করি যে গণজাগরণ মঞ্চ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে জানতে চাই কারণ আপনি খুব সম্ভবত সাংবাদিক হিসেবে সেটা কভার করেছিলেন, অর্থাৎ গণজাগরণ মঞ্চ, এই যে আন্দোলন, শাহবাগ আন্দোলন, সেসব নিয়ে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ছোট্ট করে যদি বলতেন যে শাহবাগে আপনি ফ্যাসিবাদীদের পদধ্বনি শুনতে পেয়েছিলেন, যদি না হয় এই উত্তর, তাহলে কি শুনতে পেয়েছেন, কি দেখলেন শাহবাগে? আসাদ, শাহবাগ মানে আমি আগে একটু বলে নি, আমি খুব প্রাউড যে আমি একজন শাহবাগী। হ্যাঁ, কারণ আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমার পরিবারের সব পুরুষ মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন। শুধু মুক্তিযোদ্ধা না, একজন সচেতন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি আমার মুক্তিযুদ্ধকে ভালোবাসি, যারা আমার দেশের
30 লাখ মানুষকে হত্যা করেছে, অবশ্যই আমি তাদের বিচার চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নয়, নিজামীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তখন আমি ইলেকশন কমিশন বিট করি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মানে আমার বিট ছিল জামাতে ইসলামী বিট, হ্যাঁ, কারণ প্রতিনিয়ত আমি ওই রিপোর্টগুলি তাদেরকে আমরা সবসময় প্রতিনিয়ত জিজ্ঞেস করতাম যে ৭১-এর ভূমিকার জন্য তারা ক্ষমা চাবে কিনা। সেই ক্ষমা মানে আপনি দেখবেন তাদেরকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, নিজামী, এদেরকে সাংবাদিকরা যতবার কথা বলেছে এই ৭১ নিয়ে আমরা সবসময় তাদেরকে প্রশ্ন করেছি। হ্যাঁ, এখন ইলেকশন কমিশন বিট তখন ওই ১/১১ যে ইলেকশন কমিশন শামসুল ইসলামের যে কমিশন, তখন নিজামীকে প্রশ্ন করা হয়েছিল যে ৭১-এর ভূমিকার জন্য তারা ক্ষমা চাইবে কিনা। হ্যাঁ, তিনি বলেছিলেন যে সব মিডিয়ার সৃষ্টি। প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম। প্রতিনিয়তই তাদের যত প্রেস কনফারেন্স হোক তাদেরকে এই প্রশ্নটি করা হতো, এবং একবার 1-to-1 আলী হাসান মুজাহিদ আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন আমি এনটিভিতে, তখন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং সেটির জন্য পরে মুজাহিদিকে রাজনৈতিকভাবে অনেক তার দলের মধ্যে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। মানে যেই অবস্থান আজকে দেখেন যে এখন পর্যন্ত এমন কোন সাংবাদিক নেই যেই এই শফিকুর রহমান জামাতের আমিরকে জিজ্ঞেস করেনি যে ৭১-এর জন্য ক্ষমা চাবেন কিনা। তারা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমা চাই। হ্যাঁ, তাদের জিজ্ঞেস করা হয়, অনেক সময় জিজ্ঞেস করা হয়। যে কটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন প্রত্যেকটি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্নটি সাংবাদিকরা করেছেন, তিনি একটিবারও স্বীকার করেননি যে আমরা ক্ষমা চাই। এই প্রশ্নটি আজকের প্রশ্ন নয়, এটি 2096 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপর থেকে ক্রমাগত সাংবাদিকরা এই প্রশ্নটি করে। আমার মনে হয় বাংলাদেশে জামাতি একমাত্র দল যারা সংবাদ সম্মেলনে আসলেও বা সাংবাদিকদের মুখে পড়তে পারেন এমন সম্ভাবনা দেখলে আগে ভাগে বাড়ি থেকে তেল মেখে আসেন, কারণ তারা এই প্রশ্নে পিছাবেই, টানা পেঁচাবেই, এবং তারা মনে করে তাদের তো অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে বললো যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং তারা সংখ্যাটা বললো হাজারে হাজারে। তারা কিন্তু সেই সংখ্যা রাষ্ট্রীয়ভাবে হাজারের বাইরে যেতে পারছে না, 800 কতজন। মানে এটা হচ্ছে তাদের কাছে গণহত্যা। কিন্তু এই দলটাই আবার বিশ্বাস করে 1971-এ 30 লাখ মানুষকে মানুষের উপরে গণহত্যা যে চালানো হয়েছে, ধর্ষণ করেছে, সেগুলো ঠিক আছে। পাকিস্তান ভাই রাজাকাররা ঠিক আছে, ওইটা গণহত্যা না, ওটার বিচার হবে না, শেখ হাসিনারটা হবে। মানে আমরা যেরকম দেখি না, পয়লা বৈশাখে দেখলাম সকল মূর্তি ভাস্কর্য হারাম উইদাউট শেখ হাসিনা, মানে শেখ হাসিনারটা ওইটা হালাল, আর বাকিগুলো হারাম। তো আমরা এগুলো তো দেখবো। আমরা আবার যদি না মিথ্যার উপর দিয়ে তো আসলে আপনি কোনো কিছু বেশি দিন টিকিয়ে রাখতে পারেন না। আপনি প্রশ্নটি করেছিলেন শাহবাগ নিয়ে, রাইট? আবার একটু যদি শাহবাগে আমি কয়েকটা জিনিস আরেকটু যুক্ত করে আপনার বলতে সুবিধা হবে, যেমন গণজাগরণ মঞ্চ আর জুলাইয়ের অভ্যুত্থানের মাঝে আকাশ পাতাল যে পার্থক্য, সেটা যদি আমি একটু বলতেও চাই, খুব সহজ কয়েকটা পয়েন্ট দিয়ে আপনারা বুঝতে পারবেন। যেমন গণজাগরণ মঞ্চ কোনো ব্যক্তিগত লোভের আশায়, যেমন চাকরি, বেতন বৃদ্ধি, পেনশন কিংবা খাস জমির বন্দোবস্ত অথবা এরকম কোনো কিছুর দাবিতে হয়নি। এমনকি ক্ষমতা দখলের প্রতিও তাদের কোনো অংশগ্রহণ আগ্রহ ছিল না। আপনি বলছেন আপনি একজন গর্বিত শাহবাগী, আমিও একজন, তো আমি নিজের চোখে এগুলো দেখেছি। তো তবুও আপনাকে যদি আমি প্রশ্নটা করি যে গণজাগরণ আর বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আদর্শিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক তুলনা কি হতে পারে, এটা যদি আপনি তুলনা একটা সম্পূর্ণ দুইটি ধারা, এটির সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই, একদম স্পষ্টতই কোনো সম্পর্ক নেই। এখন আপনি শাহবাগে যদি ধরেন, শাহবাগ হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেখানে সংক্ষুব্ধ মানুষ যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় তারা সেখানে সামিল হয়েছিলেন। কেউ কাউকে ডাকেনি, যে যার মতো করে সেখানে হাজির হয়েছে এবং মানুষ স্রোতের মতো এসেছে। দেখুন, আমি একদম নির্দ্বিধায় বলতে পারি ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যেত যদি জাস্ট বিএনপি এই শাহবাগ আন্দোলনকে সমর্থন দিত। কিন্তু আওয়ামী লীগ অনেক কৌশল করে শাহবাগ আন্দোলনে সমর্থন দিয়েছে এবং পুরো আন্দোলনটি তারা, আমি বলবো যে হাতছাড়া হয়ে গেছে শাহবাগীদের, রাইট? যদি বিএনপি ওই আন্দোলনটিকে সমর্থন দিত, ওই 2013 সালে শেখ হাসিনা সরকারের পতন হতো। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে
পুরো বিষয়টি ম্যানেজ করেছেন। এইবারও এই আন্দোলনও যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা যদি সামিল হয়ে যেত এই আন্দোলনে, একাত্ম হয়ে যেত, অংশগ্রহণ করে যেত, এই আন্দোলনও কিন্তু ভ্যানিশ হয়ে যেত। বুঝতে পেরেছেন? না, ছাত্রলীগের তো কাজ না। তারা কি এই সার্জিস্টদের কাছে বা এই যে শিবিরের সভাপতি পাওয়া যায় ছাত্রলীগের আন্ডারে, তাদের কাছে পদ পদবি বিক্রি করবে না? তারা মানুষকে, তারা খালেদ মহিউদ্দিন কেন সাদ্দামকে প্রশ্ন করবে গাড়ির নাম্বার কত, প্লেট নাম্বার কত? তো খালেদ মহিউদ্দিনের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে না বট বাহিনী মিলে? আমি খালেদ মহিউদ্দিনকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। না না, আমি বলছি ব্যক্তিগত আক্রমণ। দেখেন, আমরা তো ছাত্রলীগকে এই কাজগুলো করতে দেখেছি, কেন তাদের ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্রশ্ন করবে? কত বড় সাহস সাংবাদিকদের! এটা খালেদ মহিউদ্দিন, আপনি প্রশ্ন করেন, আপনার গোষ্ঠী উদ্ধার করেছে না? এরকম এই কাজগুলো তারা করেছে না? তারা তো ওই জিনিসে ব্যস্ত ছিল, পোস্ট বিক্রি করবে, চাঁদা তুলবে, বঙ্গবন্ধুর নামে পারলে আমরা তো দেখি। আপনি দেখেন এই 300 এমপি ধরেন 2024-এর যে নির্বাচন, আওয়ামী লীগ শিখিয়েছে আওয়ামী লীগের ভোটারদেরকে কেমনি করে অন্য মার্কায় ভোট দিতে হয়, রাইট? ওই যেটিকে বলে আমি আর ডামের নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু শিখিয়েছে যে কিভাবে অন্য মার্কায় ভোট দিতে হয়, রাইট? তো এবং বাংলাদেশ সৃষ্টিকার একটা দল, তারা তাদের এই গত ইলেকশনে, মানে সো কল্ড ইলেকশনে, তারা কোটি টাকা, মানে 40-50 কোটি টাকা এক একটা এমপির যে পদ বিক্রি করেছে, এই অভিযোগ তো রয়েছে, রাইট? এবং স্বয়ং কাদের কি বলে, কি নাম, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে আমার কাছে অসংখ্য। আপা, আপনি তো সাংবাদিক, আমি তো আসলে অ্যাক্টিভিস্ট হিসেবে টুকটাক আমাকে বলেছেন একদম কোর ছাত্রলীগের নেতারা যে এই কাজটা করেছে, তারা আহত, যে এরকম পদ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার এই ছাত্রলীগই তো আপা দেখেন, এই যে আন্দোলনটা থামানোর কথা বলছেন, তারা তো কোনো, তাদের তো কোনো ভূমিকাই দেখি নাই, বরং এখন আপনাকে এসে বলবে আপনি শেখ হাসিনার পতন ঘটাই বলছেন। আপনি সাংবাদিক, আপনি কেন কথা বলছেন এই জন্য শেখ হাসিনার পতন? হ্যাঁ, বলে তো সাংবাদিকরা খুব খারাপ, তারা এই যে আন্দোলনে তারা কোনো ভূমিকাই রাখে নাই, মানে সরকারের পক্ষে কোনো ভূমিকা রাখে নাই, রাইট? আমি সাদ্দাম হোসেনের একটা ইন্টারভিউ আমি করেছিলাম, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করেছিলাম আমি দেখিয়ে যে এই যে এরা এখন দাবি করছে এরা শিবির নেতা, তো আপনি ছাত্রলীগের সভাপতি হিসেবে কেমন করে এদের জায়গা দিলেন দায়িত্বে, এবং কেমন করে এদের এরা ইয়ে করলো, এবং আপনার ভূমিকা কি সেখানে? সে স্বীকারই করলো না যারা শিবিরের লোক। আপনি দেখতে পারেন আমার আমি দেখেছি এটা তো আওয়ামী লীগ শেষ মানে মাঠ পর্যায়ের লোক হয়ে গেছিল। টাকা না দিলে বন্ধু কথা কইও না, টাকা দাও, তুমি শিবির, তুমি যা হও আওয়ামী লীগ, মাইরা দিলাম সিল। তো সেই সিল মারা লোকজন, ওয়েল, আপনি ভালো একটা জিনিস পয়েন্ট আউট করেছিলেন যে তারা ব্যস্ত ছিল অন্য কিছুতে, কি সে ব্যস্ত ছিল আমরা জানি না। তো আবার টাকা কামানোতে ব্যস্ত ছিল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, আমার তো সব ধরনের লোকের সঙ্গে যোগাযোগ কথাবার্তা হয়। আপনি জানেন যারা এই টাকা পয়সা কামিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের সময়ে, তাদের কারো কোনো হদিস নাই, এবং বলে না, এখন শুনবেন যে এই পরাজিত শক্তি, হ্যাঁ, আওয়ামী লীগের কথা বলে, পরাজিত শক্তি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। এখন আসলে 0 পয়সা ইনভেস্ট করছে। কেন জানেন? যারা টাকা পয়সা কামিয়েছে দুর্নীতি করে, তারা কিন্তু নিরুদ্দেশ, তারা কিন্তু পকেটে হাত লুকিয়ে বসে আছে, কারণ আওয়ামী লীগ তো অনেকদিন ক্ষমতায় আসবে না। হ্যাঁ, আমি জানি, আমি আপনাকে ধরে ধরে বলতে পারি, মানে ভারতের কে কোথায় কিছু মানুষের কথা, যে তারা প্রচুর টাকা পয়সা নিয়ে গেছে এবং তাদের সেই টাকাগুলো কিভাবে অন্য জায়গায় পাচার করবে সেই ধান্দায় আছে। মানে ওইখানে দিনগুলো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জন্য কিভাবে আওয়ামী লীগ ঘুরে দেয়, এই জন্য কিন্তু একটি টাকাও তারা খরচ করে না, করছে না। তারা তো টাকা বের করলে, এখন আমার তো ওই প্রশ্নটা ওইখানেই ছিল যে ইউনূস সরকার এত ক্ষমতাবান, তারা এখন পর্যন্ত আমাদের একটা ব্যক্তিকে দেখিয়ে বলতে পারলো না যে এই ব্যক্তি এত টাকা লুটপাট করেছে, তার যোগ্যতাটাকে। এই সরকার নিয়ে আবার আপনাকে প্রশ্ন করতে চাই, এই সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, এরকম শব্দ বলে যাচ্ছে আমাদেরকে, ঘুম থেকে উঠে থেকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এই জিনিসটা বুঝতে হবে, আমরা তো বাংলাদেশ তো আমাদের বাংলাদেশিদের হাতে আর কিন্তু নাই। হ্যাঁ, এটা এখন আমাদের হাতে নাই। এইটা প্রশ্নটা এইখানেই, যে আমরা যতদূর জানি যে জালিমের বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলছে, যুদ্ধের কথা যারা বলছে, দেখুন, কারণ তারা চায় একটা যুদ্ধ লাগাতে শুরু থেকে, ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করতে যাচ্ছে, যুদ্ধ লাগাতে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধটার মূল পয়েন্টটা হচ্ছে যে দেখেন, যুদ্ধ হবে জালিম। বাংলাদেশ না, বাংলাদেশ একটা প্লেগ্রাউন্ড, এখানে বাংলাদেশের কোনোই স্বার্থ নাই। একটা সুপার পাওয়ার, ধরেন আজকে রাশিয়ার যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে অবস্থান করছে,
আজকে আপনি আমেরিকাকে করিডোর দিচ্ছেন ওই আরাকানিদের জন্য অস্ত্র আদান প্রদানের জন্য, রাইট? আপনি চায়না মুখিয়ে আছে, ঠিক আছে? ভারত খুব সন্তর্পণে দেখছে পুরো বিষয়গুলো। সো সুপার পাওয়ারের খেলাধুলা আমরা শুধু এখানে কিছুই না, আমরা শুধু আমাদের ভূমি তারা ব্যবহার করবে, যে কারণে একটা যুদ্ধ না লাগালে। তো আমি তো বলি যে অনেকে বলে না যে আওয়ামী লীগ এখনো আসলো না, আওয়ামী লীগ এখনো তারা প্রকাশ হতে পারলো না। আসলে তারা অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, তো সেই জন্য তারা প্রকাশ্য হচ্ছে না। কারণ তারা যখন তো মুখোমুখি, তখন যুদ্ধ অবসম্ভাবী, আমাদের নিজেদের গৃহযুদ্ধ অবসম্ভাবী, রাইট? এবং আমি এখন করে রেখেছে যে আমিও বিলিভ করি আওয়ামী লীগ যখন ফিরবে সত্যি ভয়ঙ্কর ভাবেই ফিরবে, এটা কোনো ছেলে খেলা না, এটা বোঝা যাচ্ছে, মানে মনে হয়। আচ্ছা, আমরা কিছুদিন আগে জামাত সম্পর্কে একটু যদি জানতে চাই, যে কিছুদিন আগে একটা জরিপ দেখলাম যে জামাত নির্বাচন করলে 30% বেশি ভোট পেতে পারে। তো স্বাধীন বাংলাদেশে এর আগে ওদের সর্বোচ্চ ভোট কত ছিল? আমি যদি মনে করি তাহলে সর্বোচ্চ মনে হবে 2%। কিন্তু 1970-এর নির্বাচনে এরা আসন না পেলেও কিন্তু ভালো সংখ্যক ভোট পেয়েছিল। এখন আবার পেতে যাচ্ছে, যদি জরিপ সত্য হয়ে থাকে। তবে কি স্বাধীনতার 54 বছর পর জামাতের যুদ্ধ অপরাধ স্বাভাবিক হয়ে গেছে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কি মনে হয়? শুনেন, আমি বলি একটা, ওই যে বলে না যে নিজেকে নিজে দিয়ে, মানে আপনার সঙ্গে আপনার বন্ধুর দুই একটি কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে রিপারকেশনটা কেমন। তারা ভেবেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে রাজাকার শব্দটিকে একদম সার্বজনীন করে ফেলবে, একটা সাধারণ শব্দ করে ফেলবে। সম্পূর্ণ ভুল। আজও আপনি রাজাকারকে রাজাকার বললে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে, ঠিক আছে? সুতরাং এই শব্দ তারা এর মধ্য থেকেও তারা এটিকে ওই সাধারণীকরণ করতে পারেনি। আর জামাতের জামাতের অবশ্যই একটা সমর্থক গোষ্ঠী আছে, সেটি খুবই অল্প পরিমাণ, কিন্তু তাদের প্রজনন হার অনেক বেশি। তাদের প্রজনন হার এত বেশি যে প্রজেকশন গুলো যদি দেখেন, যে এক সময় আপনি দেখেন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও 71-এও আমাদের জনগোষ্ঠীর যে বিভাজন, এতে 20% ছিল হিন্দু জনগোষ্ঠী, রাইট? তারা আজকে হয়েছে 6%। আমাদের 70-এর নির্বাচনে কত 269টি আসন পেয়েছিল আওয়ামী লীগ, রাইট? আর 2টি আসন পেয়েছিল মুসলিম লীগ, রাইট? হ্যাঁ। তো এখন আপনি যেটি বললেন যে ভোটের হিসেবে, আসনের হিসেবে হয়তো আওয়ামী লীগ বেশি পেয়েছিল, কিন্তু ভোটের হিসেবে তারা কিন্তু একেবারে নেহায়েত কম ছিল না। সেই সংখ্যা তো এখন ফেলে ফুপে তো বড় হয়েছে, কোনো সন্দেহ নাই তাতে, কোনো সন্দেহ নাই। সেই তুলনায় বরং মুক্তিকামী মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের সংখ্যা কতটি বেড়েছে সেটি কিন্তু ভাবার বিষয় রয়েছে। তবে আমার মনে হয় না যে জরিপই আপনি করেন না কেন 30% ভোট বাংলাদেশে জামাতে ইসলামী পাবে, এটা তাদের যে আকাশ কুসুম কল্পনা। আমি একমত আপনার সাথে, এবং আমি বলতে চাই যে ভবিষ্যৎ কি হবে আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু আমি মনে হয় সেটি যদি হতো, তাহলে জামাতের আমির শফিকুর রহমান লন্ডনে যেতেন না খালেদা জিয়ার সঙ্গে। আমি এটাই বলছি, আমি ভবিষ্যৎ কি হবে আমরা অনেক কিছু জানি না, তবে কিছু কথা তো বলতে পারি যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যাবে, এটা মোটামুটি ভবিষ্যৎ আপনি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেখে যাব। আমি এটাও মনে করি জামাত ইসলাম পরাজিত শক্তি কখনোই আর জয়ী হতে পারে না। তাও এত বড় যে দেশের সৃষ্টি, সেই দেশে তারা ছড়ি ঘোরাবে। হ্যাঁ, বিএনপি বা অনেকের আঁচলে বসে তারা মন্ত্রিত্ব একটা দুটো নিতেই পারে, কুটনামি করতে পারে, বদমাশি করতে পারে, কিন্তু তারা কখনোই মানে ওই 30% দূর কি বাত। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আমি আরেকটা জিনিস আপনাকে দর্শকদের প্রশ্ন থেকে আসাদুর এখানে জামাতের বিষয়টা চলে যাওয়ার আগে দেখুন, আমাদের এখানে একটা বিরাট বড় ভুল হয়েছে। সেটি হচ্ছে গিয়ে পৃথিবীর সব জায়গাতেই এই যুদ্ধ অপরাধী এবং যুদ্ধ অপরাধী দলের বিচার হয়। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধু আপনার 4টি অপরাধ যারা করেছে তাদের বাকি রেখে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি আমি এখন বোধ করি এটি ঠিক হয়নি। এটি হয়নি বলেই এরা কিন্তু এদের প্রজনন বেড়েছে। হ্যাঁ, এদের সংখ্যা বেড়েছে। এই বিচারটি হওয়া দরকার ছিল। নিশ্চয়ই বাংলাদেশ একদিন আবার ঘুরে দাঁড়াবে। সেদিন আমাদের মূলে যে সংকট,
মূলে সংকট এই জামাতের বিষ বাষ্পের কারণে আমরা বাংলাদেশ বারবার করে হোঁচট খাচ্ছি। কারণ আপনি দেখবেন যতবারই অরাজনৈতিক সরকার বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে, ততবারই তারা জামাতের সমর্থনটি পেয়েছে। জামাতের উপর ভর করে, এখন আজকে ইউনূস সরকার জামাতের উপর ভর করে কিন্তু তারা ছড়ি ঘোরাচ্ছে। এর আগে প্রত্যেকবার সব সময়ই জামাতের উপর ভর করে অরাজনৈতিক সরকার আমাদের উপর ছড়ি ঘুরিয়েছে। এই দলটি বাংলাদেশের জন্য একটা বিষ বাষ্প। এদেরকে নির্মূল করা না হলে, শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নির্মূল না, এদের আদর্শিক জায়গা থেকে যদি নির্মূল না করা হয়, বাংলাদেশ বারবারই এরকম হোঁচট খাবে। এখন যদি বৃক্ষ পরগাছাকে আঁকড়ে ধরে, তাহলে আসলে পরগাছাই পরগাছাকে আঁকড়ে ধরে, বৃক্ষ কখনো আরেক বৃক্ষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে না, সে হয়তো প্রচুর ঝড়ে উল্টে পড়ে যায়। এখান থেকে দর্শকদের একটা প্রশ্ন, আমি দর্শকদের প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। দুঙ্গা ভাই বলছেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ কি ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সাথে থাকবে, নাকি আবার ধর্মান্ধদের কাছে টানবে? মানে আমরা হেফাজত, মানে মাদ্রাসায় ধর্ম শিক্ষার নামে ধর্ম ব্যবসার অপশিক্ষা বন্ধ করবে, নাকি ধর্মকে রাজনীতির বাইরে রাখবে? কি মনে হয় আওয়ামী লীগের ব্যাপারে আপনার মতামত কি? এটা দর্শকের প্রশ্ন। আওয়ামী লীগের, আপনি যদি শেখ হাসিনার এখনকার বক্তব্যগুলো দেখেন, তিনি কিন্তু বারবার করে বলছেন যে আল্লাহ তাআলা নাকি তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে, যাতে করে তিনি আরো কিছু কাজ করতে পারেন। এবার তিনি যদি আসতে পারেন কখনো, তাহলে তিনি সংস্কার করবেন। আমি জানি না, তিনি তো কওমি জননী, তিনি বাংলাদেশে 500-র উপরে মডেল মাদ্রাসা নির্মাণ করেছেন, এই বিভিন্ন মাদ্রাসাগুলোকে এমন পরিমাণ অনুদান দিয়েছেন, সেই তুলনায় আমাদের যে বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেখানে মুক্ত মনার কর্মকাণ্ড, সেগুলি খুবই মানে পৃষ্ঠপোষকতা সেই অর্থে আসলে পায়নি। ফলে আওয়ামী লীগ এসে কি করবে সেটি আমি এখনো বলতে পারি না। এইবারও যদি তাদের শিক্ষা না হয় যে তারা যেভাবে করে ধর্মীয় গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু তাদের ভোট আওয়ামী লীগ কোনোদিনও পাবে না, এটি যদি আওয়ামী লীগ এখনো বুঝতে না পারে, তাহলে আর কবেই বা বুঝবে? আপনি কি চমৎকার বলেন, মানে অনেকগুলো বিষয় আমাদেরকে জানালেন। একদম শেষের দিকে আসি, মানে অনেক ধন্যবাদ যে আপনি খুব সংক্ষেপে আমাদের মূল পয়েন্টগুলো বলে দিচ্ছেন না, এবং আমরা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি। কর্মসূত্রে আপনি অসংখ্য রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন, তাদের খুব ভালো করে চেনেন বা যোগাযোগ আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার অভিজ্ঞতা কি বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কি করছে? তারা কি নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে? দেশের বিভিন্ন জায়গায় তো আমরা দেখতে পাই যে ঝটিকা মিছিলের সংখ্যা বাড়ছে, এবং সেই মিছিলের দৈর্ঘ্যও বাড়ছে। আবার সেই দৈর্ঘ্য দেখে কিন্তু নাগরিক পার্টির নেতারা ভয় পাচ্ছে, তারা কাঁপছে, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো কি মনে হচ্ছে, আওয়ামী লীগ সাহস ফিরে পেতে যাচ্ছে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। বাংলাদেশ আর আওয়ামী লীগ পরিপূরক। আওয়ামী লীগকে নির্মূল করা এত সহজ নয়, কারণ আওয়ামী লীগ আর হয় দুই ভাবে, একটা হয় আদর্শিক দিক থেকে, আরেকটি হয় জন্মসূত্রে। বুঝতে পেরেছেন? ফলে আওয়ামী লীগকে নির্মূল করা অসম্ভব। তারা হয়তো সময় নিচ্ছে, এবং ওদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আজকে আওয়ামী লীগের যে পরিস্থিতি, 75-এ কিন্তু এর চেয়েও খারাপ পরিস্থিতি ছিল। অনেকে আমার সঙ্গে ডিফার করেন যে 75-এর পরে নাকি এর চেয়ে ভালো অবস্থা ছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি না, এর চেয়ে ভালো অবস্থা আওয়ামী লীগের ছিল না। 75-এর পরে আরো ভয়াবহ পরিস্থিতি ছিল। সেই তুলনায় বরং আওয়ামী লীগ এখন ভালো আছে, এবং 75-এর পরে আওয়ামী লীগের ফিরে আসতে সময় লেগেছিল 1.5 থেকে 2 বছর। বুঝতে পেরেছেন? এবং আওয়ামী লীগকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। দেখুন, বাংলাদেশে, আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক দল আছে দুটি, একটি আছে আওয়ামী লীগ, আর একটি আছে জামাত। আর বাকি যারা আছে, ধরেন আমি সিপিবির কথা আনছি না এই কারণে যে সিপিবি নিঃসন্দেহে একটি বড় একটি রাজনৈতিক দল আদর্শিক জায়গা থেকে, কিন্তু প্রধান রাজনৈতিক দলের মধ্যে সিপিবি নাই। এটি আমার খুব খারাপ লাগে আর কি। সিপিবি যদি প্রধান হতো আমি অনেক খুশি হতাম। যাই হোক, কিন্তু জামাতের একটা আদর্শ নিয়ে তারা রাজনীতি করে, আওয়ামী লীগ একটা আদর্শ নিয়ে রাজনীতি করে। তারা বাস্তবায়ন করুক আর না করুক, অন্তত তাদের আদর্শ আছে। আর বাকি বিএনপি বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, এরা হচ্ছে গিয়ে এন্টি আওয়ামী লীগারদের একটি প্ল্যাটফর্ম, রাইট?
তো আজকে আপনি এই যে দেখেন কি এনসিপি কি মানে নাগরিক পার্টি, হ্যাঁ নাগরিক পার্টি যেটি, এরা 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 হচ্ছে কি আমার কাছে একটা, আমি এটা আমার সন্দেহ, আমি খুব স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু আমি ধারণা করছি এরকম হতে যাচ্ছে যে দেখুন ৭৫-এর পরে ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি এইসব দিয়ে জিয়াউর রহমানকে একরকম প্রতিষ্ঠিত করা হয়েছিল। জিয়াউর রহমান কিংবা বিএনপি কিন্তু বাংলাদেশের প্রথম কিংস পার্টি, রাইট? এবং জিয়াউর রহমানকে মহান নেতা বানানোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, ঠিক আছে? সেখানে তাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে অন্তত স্বাধীনতার ঘোষক এই লাইনে যেতে হয়েছিল। তিনি জামাতের জন্য, পাকিস্তানের জন্য অনেক কিছু করলেও শেষ পর্যন্ত তাকে রাজনীতিতে টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে হয়েছিল। এবং সেই জায়গাটি আজকে ডক্টর ইউনূসের দল, এই নাগরিক পার্টি, এরা নিতে চাইছে কিনা। জিয়াউর রহমানের অবস্থানটি বাংলাদেশে, জিয়াউর রহমানের একটি তো বড় রাজনৈতিক অবস্থান এখন আছে, সেই অবস্থানটি ডক্টর ইউনূস নিতে চাইছেন কিনা এটি ভাবার কিন্তু অবকাশ রয়েছে। কারণ আজকে আপনি দেখবেন যত রকম প্রোপাগান্ডা ডক্টর ইউনূসকে নিয়ে করা হচ্ছে, তা হচ্ছে তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা। তিনি একটি নোবেল বিজয়ী, সেই জন্য, এবং তিনি কত বড় বিশ্ব নেতা, তিনি কত মহান, তাই তিনি তো কোনো টাকা নেন না, তিনি তার টাকারই বাকি দরকার এই বয়সে এসে, দেখবেন তাকে খুবই নিঃস্বার্থ মহান একটা অবয়ব দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটি আমার বিবেচনায় ইউনূসের যে রাজনৈতিক দল, এরা তো কিংস পার্টি, বিএনপি কে রিপ্লেস করার জন্য এটি হচ্ছে কিনা আমার মনে হয় বিএনপি যদি এই বিষয়টি এখনো না ভাবে, তারা পরবর্তীতে এর মাসুল তাকে দিতে হবে। আরেকটি কথা না বললে ভুল হবে, যে যদিও বিএনপি কিংস পার্টি, কিন্তু আমি যদি এই ৫ই আগস্টের পরে বিএনপির ভূমিকা দেখি, আমার মনে হয় তারা অত্যন্ত ম্যাচিউরড রাজনীতি করছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছে, এমনকি অনেকগুলো বড় ঘটনা বিএনপি কিন্তু ঠেকিয়ে দিয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে ষড়যন্ত্র করতে চাচ্ছে সেগুলো খুব দ্রুত হয়ে যেতে পারতো, বিএনপি সেই ষড়যন্ত্রগুলো ঠেকিয়ে দিয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি আওয়ামী লীগেরও কৃতজ্ঞ থাকা উচিত। জি, অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগ ফিরুক রাজনীতিতে, কারণ এটা তাদের অধিকার, এবং তারা অবশ্যই অনেকেই বঞ্চিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, ডেভিল হান্ট থেকে শুরু করে অনেক ভাবে এই ইউনূস সরকার আক্রমণ করে যাচ্ছেন। এখন আমি জানি না তারা কিসের বলে করছেন, পাল্টা আক্রমণ আওয়ামী লীগ শুরু করলে তারা পালাবেন কিনা সেটা তো বোঝা যাচ্ছে, কাপাকাপি বলছিলাম। আবার অনেকে আছে আওয়ামী লীগের নেতারা যারা খুবই আওয়ামী লীগকে ভালোবাসেন, এই ভালোবাসার এবং তাদের আপা এখন তার বাংলাদেশে নাই, এই কারণে এই হতাশা আমাদের উপরে মেটান। যেমন বলেন যে আওয়ামী লীগকে হেট করতে করতে একটা সময় বাংলাদেশটাই হারিয়ে ফেলেছেন আসাদুদ্দিনের মতো লাল বিপ্লবীরা, এখন পারছেন না কইতে, না পারছেন সইতে। আরেকজন বলেছেন যে মুক্তমনেরা নাকি এই মৌলবাদের উত্থানের জন্য দায়ী, আবার শেখ হাসিনা নিজেই তো একজন নামাজি, এরকম অনেকে অনেক মন্তব্য করছেন। আপনি বলছিলেন মন্তব্য করতে, আপনি ধন্যবাদ, এবং দিতে চাই যারা মন্তব্য করছেন আওয়ামী লীগের সমর্থক হলে আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ বিদ্বেষ নেই, যদিও আপনারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেন। তো সুলতান আপা যেটা বলছিলাম যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের এই হতাশাটা কমে যাবে, যারা হতাশ, অনেকেই তাদের হাসিয়া বলেন হতাশ লীগ। আসাদ নূর, একটা জিনিস আসলে না বললে না আপনার এই আলোচনার মধ্যে, যেটি হচ্ছে দেখুন আজকে ফিলিস্তিন ইস্যুটি কিন্তু বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার একটা বড় পয়েন্ট, বড় ইস্যু। বাংলাদেশের মানুষ মানে বুঝতে পারে না, ব্যাপারটি বললে ভুল হবে। আমাদেরকে যে জিনিসগুলি মানে জানা আর একটু ভালো করে গভীরভাবে চিন্তা করা দরকার, সেটি হচ্ছে যে দেখুন মুসলিম বিশ্ব থেকে মানে ফিলিস্তিনের আশেপাশে কোনো দেশ তারা তো গিয়ে যুদ্ধ করছে না, তারা এই ফিলিস্তিনের উপর যে বর্বরতা চলছে এখানে সামিল হচ্ছে না, রাইট? তারা হামাসের পক্ষে দাঁড়াচ্ছে না। আমরা কেন জীবন দেওয়ার জন্য সরোয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষ গিয়ে সমবেত হই? আপনার বুঝতে হবে, বুঝেন? কিন্তু হ্যাঁ, আমরা মুসলমান, তাদের জন্য আমাদের সমব্যথী, আমরা তাদের জন্য আমাদের বেদনা আছে, কিন্তু
প্রতিবেশী, কারণ তারা জানে হামাসকে, হামাস ইসরায়েলের সৃষ্টি করা একটি দল, যে কারণে অন্যান্য মুসলিম দেশগুলো কিন্তু তাদের সঙ্গে সামিল হয় না। কিন্তু আমরা বরং হামাসের একটি শাখা বাংলাদেশে খুলতে পারি কিনা, বুঝেন, এই প্রক্রিয়া কিন্তু চলছে, এই আলাপ আলোচনা কিন্তু চলছে। ফলে আপনি বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের ওই যুদ্ধ আমরা বাংলাদেশে নিয়ে আসতেছি কিনা, এটি কিন্তু ভাবা দরকার খুব গভীরভাবে। এটি কিন্তু খুব বেশি দূরের আমার মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ, কি চমৎকার ভাবে আপনি বলেছেন। সুলতানা রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন এবং নিশ্চয়ই ইশতেহারে আপনাকে আবারও পাবো। সেই দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সাথে ছিলেন, মন্তব্য করেছেন এবং দীর্ঘ একটা সময় আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন। সবার জন্য শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের যারা আছেন তাদেরকে শুভরাত্রি জানাই এবং সুলতান রহমান আপা, আপনি অনেক ভালো থাকবেন।